ইরানের বিরুদ্ধে ইয়েমেনে যুদ্ধ জাহাজ পাঠানোর অভিযোগ এনে আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন। হাউথিদের অবস্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত 87। মার্কিন মদদে ইরাকে আইএসের সৃষ্টি, অভিযোগ আসাদের। সিরিয়ার ভূখণ্ডে ইরানি যোদ্ধা থাকার কথা অস্বীকার। ক্ষমতায় থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে মুরসিকে 20 বছরের কারাদণ্ড। পুলিশ স্টেশনে হামলার ঘটনায় মুসলিম ব্রাদারহুডের 22 জনের ফাঁসির আদেশ। এবং ভূমধ্য সাগরে 900 অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযানের নাবিক এবং ক্রু আটক। মানব পাচার ঠেকাতে 10 দফা পরিকল্পনার ঘোষণা ইউএর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। তেহরান যুদ্ধজাহাজ পাঠিয়ে শিয়া হাউথিদের অস্ত্র সরবরাহ করছে এই অভিযোগ করে আরব সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে এডেন উপসাগরে কয়েক দফায় প্রায় 9টি জাহাজ পাঠানো হয়েছে, এমন তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পেন্টাগন। এর মধ্যে ইয়েমেনের রাজধানী সানা ও হাজ্জা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের দফায় দফায় বিমান হামলায় হাউথি বিদ্রোহী সহ অন্তত 87 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইয়েমেন যুদ্ধের ফলে লাখ লাখ লোক খাদ্য সংকটে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা WFP। সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী সানা। গণমাধ্যমের খবরে বলা হয়, সানা ও হাজ্জা প্রদেশের হারাজ শহরে আরব জোটের দফায় দফায় বিমান হামলায় হাউথি সহ নিহত হয় অর্ধশতাধিক মানুষ। ইরান দূতাবাসের কাছাকাছি একটি আবাসিক এলাকাতেও হামলা চালায় জোটের বিমান। পাশাপাশি হাউথিদের অস্ত্রের ডিপোতেও বিস্ফোরণ ঘটায় তারা। একে সানায় জোট বাহিনীর সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করে প্রত্যক্ষদর্শীরা। এমন ভয়াবহ শব্দ আর কখনো শুনিনি। আমরা বিস্ফোরণের খুব কাছেই ছিলাম। মনে হচ্ছিল নরকের দুয়ার খুলে গেছে, চারদিকে কেবল আতঙ্ক আর চিৎকার। কাপুরুষরাই এভাবে বেসামরিকদের উপর হামলা চালায়। এরই মধ্যে তাইজে শিয়া হাউথি ও প্রেসিডেন্ট হাদি সমর্থক সুন্নি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সোমবার ভয়াবহ এই সংঘর্ষের ফলে ওই এলাকা থেকে অনেক লোক পালিয়ে যায় বলে জানিয়েছে গণমাধ্যম। এ অবস্থায় ইয়েমেনে আরো প্রকট হয়ে উঠেছে খাদ্য সংকট। বিশ্ব খাদ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, দেশটির লাখ লাখ লোক চরম খাদ্যাভাবে দুর্বিষহ দিন পার করছে। এডেন উপসাগর তীরে জীবতী শরণার্থী শিবিরগুলোতেও একই অবস্থা। ঘরবাড়ি সব ছেড়ে বেঁচে থাকার তাগিদে এখানে পালিয়ে এসেছি। এখন মনে হচ্ছে খাবারের অভাবেই মরতে হবে। এখানকার কোনো দোকানেই গম নেই। দালালরা বেশি দামে গম বিক্রি করছে শরণার্থীদের কাছে। এরই মধ্যে ইরান হাউথিদের অস্ত্রের যোগান দিচ্ছে অভিযোগ করে তা ঠেকাতে এডেন উপসাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী জাহাজ থিওডোর রুজভেল্ট ও ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ নরম্যান্ডি সোমবার আরব সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আরব সাগর অঞ্চলে সংঘাত আরো তীব্র করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সৌদি জোট ও যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুদ্ধ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে সানায় ইরান দূতাবাসের কাছে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনে অবিলম্বে বিমান হামলা স্থগিত করার বিষয়ে জাতিসংঘের আহ্বান আবারও প্রত্যাখ্যান করেছে সৌদি জোট। শুক্রবার দ্বিতীয়বারের মতো জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই আহ্বান জানালে সোমবার জোটের পক্ষ থেকে বলা হয়, হাউথিদের দমনে যে কোনো মূল্যে হামলা অব্যাহত রাখবে তারা। মার্কিন মদদে ইরাকে আইএসের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়া ভূখণ্ডে কোনো ইরানি যোদ্ধা নেই বলে মন্তব্য করে আসাদ জানান, সিরিয়ার সরকারি বাহিনীর কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই। এদিকে সিরিয়ার দেরায় সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। দফায় দফায় বিমান হামলায় সোমবার কেঁপে ওঠে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরা। ভোর থেকেই সেখানকার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় বোমার আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া এক শিশুকে উদ্ধার করছে স্থানীয়রা। সরকারি বাহিনীর চালানো এই হামলায় নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
দেরায় যখন এসব ঘটনা ঘটছে তখন ফরাসি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার সরকারি বাহিনী কোনো ধরনের ক্লোরিন গ্যাস ব্যবহার করছে না বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হেলিকপ্টার থেকে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ক্লোরিন গ্যাস ভর্তি ব্যারেল বোমা হামলা চালানো হচ্ছে। ওপিসিডব্লিউর এমন দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। এটা পশ্চিমা সরকারের ছড়ানো আরো একটি ভুল তথ্য। ক্লোরিন গ্যাস তৈরিতে সক্ষম দুটি কারখানা সিরিয়ায় আছে, যার একটি বন্ধ হয়ে গেছে বহু বছর আগেই। অপর কারখানাটি সিরিয়ার উত্তর সীমান্তবর্তী এলাকায় রয়েছে, যা প্রায় 2 বছর ধরে বিদ্রোহীদের দখলে। চাইলে রাসায়নিক বোমার বিষয়ে বিদ্রোহীদের সাথে কথা বলতে পারে পশ্চিমা সরকারগুলো। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর উত্থানের জন্য মার্কিনীদের সমালোচনা করেন বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্যই যুক্তরাষ্ট্র আইএস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। সিরিয়া ভূখণ্ডে কোনো ইরানি যোদ্ধা নেই বলে জানান আসাদ। সংকট মোকাবেলায় সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা করতে হিজবুল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছে, ইরানিদের নয়। সিরিয়ায় কোনো সেনা সহায়তা পাঠায়নি ইরান। এদিকে সিরিয়া জর্ডান সীমান্তে বিদ্রোহীদের ব্যবহৃত একটি রসদ সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে সরকারি বাহিনী। এ সময় বিদ্রোহীদের সাথে বন্দুকযুদ্ধে 18 সেনা ও 11 বিদ্রোহী যোদ্ধা নিহত হয় বলে জানায় বার্তা সংস্থা এএফপি। সিরিয়া জর্ডান সীমান্তের এ পথটি দিয়েই বিদ্রোহীদের জন্য অস্ত্র ও রসদ সরবরাহ আসত বলে জানানো হয় সরকারি বাহিনীর পক্ষ থেকে। আদনান আহমেদ, সময় সংবাদ। লিবিয়া স্পেন দূতাবাসে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। এরই মধ্যে জঙ্গি গোষ্ঠীটির হাতে জিম্মি 30 জন ইথিওপীয় খ্রিস্টানকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে আইএসে যোগ দেওয়ার চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে 2 ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দারা। সোমবার ভুয়া পাসপোর্ট সহ এই 2 ব্যক্তিকে আটক করা হয়। এরা মেক্সিকো হয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে জানায় এফবিআই। একই দিন লিবিয়ার রাজধানী ত্রিপোলির স্পেন দূতাবাসে বোমা হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে। পরে এক টুইটার বার্তায় এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। এদিকে গত রোববার লিবিয়ায় আইএসের হাতে জিম্মি 30 জন ইথিওপীয় খ্রিস্টানকে হত্যার ঘটনাকে বর্বর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এক সংবাদ সম্মেলনে একথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে 6 জনকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় 1 বছর ধরে তারা আইএস এর হয়ে কাজ করছিল। অভিযুক্তরা ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য তরুণদের উদ্বুদ্ধ করতে বলে জানিয়েছেন মিনেসোটার অ্যাটর্নি অ্যান্ড্রু লুগার। শিগগিরই সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিচার শুরু হবে বলেও জানান তিনি। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানায় তারা সম্প্রতি আইএস এর হয়ে লড়াই করতে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল। ক্ষমতায় থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত। কারাভোগ থেকে প্যারোলে মুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আদালত। 2012 সালে প্রেসিডেন্টের বাসভবনের সামনে 10 জন বিক্ষোভকারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন মুরসি। এছাড়াও তার বিরুদ্ধে আরও 3টি মামলা আছে। 2013 সালে মুরসির অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিশর। এ সময় মুরসির সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষও হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় 8 শতাধিক মানুষ। পরে জুলাইতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন মুরসি। গত বছর সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরে গিয়ে আবদেল ফাত্তাহ আল সিসি প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন। মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের 22 সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। 2013 সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির প্রতিবাদে মিশর জুড়ে বিক্ষোভের সময় দেশটির কারদাস অঞ্চলের একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর অপরাধে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত। আসামিদের বিরুদ্ধে হামলার পাশাপাশি হত্যা চেষ্টা এবং জনগণের জানমাল ধ্বংসের অভিযোগও আনা হয়। 2013 সালে মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশর জুড়ে সহিংসতার অভিযোগে এ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডের কয়েক হাজার সদস্যকে কারাদণ্ড এবং কয়েকশোকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধবিরতি বজায় থাকার দাবি সরকার ও বিদ্রোহীদের। নানা বিতর্কের পরও ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন প্যারাট্রুপাররা। ভূমধ্য সাগরে অবৈধ অভিবাসী নিয়ে গ্রিসে যাবার সময় নতুন করে 2টি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
এদিকে ভূমধ্যসাগরে 900 অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযানটি নাবিক এবং ক্রুকে আটক করেছে ইতালির কোস্টগার্ড। এ অঞ্চলে মানব পাচার রোধ ও নৌকাডুবি ঠেকাতেই ইউরোপীয় ইউনিয়ন 10 দফা পরিকল্পনা হাতে নিয়েছে। ভূমধ্যসাগরে প্রায় 900 অবৈধ অভিবাসী নিয়ে একটি নৌযানডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা শেষ হবার আগেই নতুন করে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে। গ্রিসের রোডে উপকূলের কাছে নৌকাডুবিতে 3 জন মারা গেছে, উদ্ধার করা হয়েছে 90 জনকে। উপকূলের কাছাকাছি এ ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা সাহায্যে এগিয়ে আসায় প্রাণহানির সংখ্যা কমানো গেছে। তবে একই দিনে অন্তত 400 অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে আরও একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 20 জনের প্রাণহানি ঘটে। এদিকে 900-র বেশি অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে উদ্ধারকৃতদের সিসিলিতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাত্র 28 জনকে জীবিত উদ্ধার করা গেছে, মৃতদেহ পাওয়া গেছে 24 জনের। ওই নৌকার অধিকাংশ আরোহীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইতালিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক স্থায়ী প্রতিনিধি। ডুবে যাওয়া নৌযানটির তিউনিসীয় নাবিক এবং সিরীয় ক্রুকে এরই মধ্যে আটক করেছে ইতালির কোস্টগার্ড। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনা বাড়তে থাকায় চাপে আছে ইউরোপীয় ইউনিয়ন। লুক্সেমবার্গের ইইউভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর 10 দফা পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লুক্সেমবার্গে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রী ফেদেরিকা মোহেরিনি এই পরিকল্পনা ঘোষণা করেন। এছাড়াও বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ এর আরেকটি জরুরি বৈঠক বসবে বলে জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন আর কোনো অজুহাত দেখাতে পারবে না, সদস্য রাষ্ট্রগুলোর কোনো অজুহাত চলবে না। অভিবাসীদের সাগর পাড়ি দেওয়া ঠেকাতে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর সরকার লিবিয়া এবং আফ্রিকার দেশগুলোর সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। মানব পাচারের ব্যাপারে নজরদারি আরো বাড়ানো হবে। ভবিষ্যতে এমন বিপর্যয় যাতে না হয় সেজন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটও সীমান্তে কড়া নিরাপত্তা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইইউ নেতাদের প্রতি। এটি শুধু দুঃখজনক নয়, বিশ্বকে নাড়া দেবার মতো একটি ঘটনা। দিন দিন ভূমধ্যসাগর অভিবাসীদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। অভিবাসীদের সহায়তায় ইইউকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে ভূমধ্যসাগরে 900 মানুষ নিয়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে প্যারিস এবং অস্ট্রিয়ায়। মোমবাতি জ্বালিয়ে এবং ইইউ নেতাদের প্রতি বার্তা লেখা প্লেকার্ড নিয়ে রাস্তায় নামে তারা। উদ্ধার তৎপরতা আরো বাড়ানো এবং মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি বজায় রয়েছে বলে মন্তব্য করেছে সরকারি বাহিনী ও বিদ্রোহীরা। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রায় $2 কোটি ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নানা বিতর্কের মধ্যে ইউক্রেনীয় সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে মার্কিন প্যারাট্রুপাররা। ইউক্রেনের মাটিতে বিদেশি সেনার অবস্থান সংকটকে আরো ঘনীভূত করবে মস্কোর এমন হুঁশিয়ারির মধ্যেই সোমবার পশ্চিম ইউক্রেনের ইয়াভোরিভ সেনা ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু করে 173তম ব্রিগেডের মার্কিন 3 শতাধিক প্যারাট্রুপার। প্রায় 900 ইউক্রেনীয় সেনা সদস্যকে অত্যাধুনিক প্রশিক্ষণ দেবে তারা। 6 মাসের এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এবং মার্কিন ব্রিগেডের ক্যাপ্টেন ম্যাথিউ কার্পেন্টার। এদিকে দোদুল্যমান যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে সরকার, বিদ্রোহী এবং মস্কো। তাদের মতে যুদ্ধ পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে পূর্ব ইউক্রেনে। আমরা ইউক্রেন পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদিও যুদ্ধবিরতির মধ্যে বিচ্ছিন্ন সংঘাত নিয়ে আমরা চিন্তিত, তবুও পরিস্থিতি আবার শান্ত হচ্ছে বলেই আমরা জানি, আর তা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পূর্ব ইউক্রেনে সন্ত্রাস বিরোধী অভিযানে গত 24 ঘন্টায় কোনো সেনা হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্রোহীরা বেশ কিছু স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও গোলা বা অননুমোদিত অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমরা পাইনি। এদিকে ইউরোপের পর্যবেক্ষক এবং নিরাপত্তা সংস্থা ওএসসির পক্ষ থেকেও জানানো হয় মারিউপোলের সব পক্ষই এখন শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এরই মধ্যে পূর্বাঞ্চলে যুদ্ধবিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে প্রায় $2 কোটি সাহায্যের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ফোনালাপে জানান আশ্রয়, খাবার, পানীয় এবং স্বাস্থ্যসেবামূলক সামগ্রী দেবে যুক্তরাষ্ট্র। তাসমিন রুমা, সময় সংবাদ। রাশিয়ার ককেশাসে সন্ত্রাসবিরোধী অভিযানে আল কায়দা সংশ্লিষ্ট এক জঙ্গি নেতা সহ 3 জন নিহত হয়েছে।
দাগেস্তানে পুলিশি অভিযানে আলিয়াস খাপকেভেকভ গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে জানান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত মার্চে সন্ত্রাসী গোষ্ঠীটির নেতা দোকো উমারভ মারা যাওয়ার পর কেভেকভ এর দায়িত্ব নেন। তবে তার নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি সন্ত্রাসী গোষ্ঠীটি। পুলিশ জানায় আল কায়েদার সাথে তার সংশ্লিষ্টতা থাকলেও ইসলামিক স্টেটের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কেভেকভের। যুক্তরাষ্ট্রে নিজের 6 সন্তানকে হত্যা করার দায়ে মেগান হার্সম্যান নামের 40 বছর বয়সী এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আদালতের রায়ে বলা হয়, মেগান একজন মাদকাসক্ত এবং সে তার নিজ সন্তানদের হত্যা করার কথা স্বীকার করেছে। প্রায় 1 বছর আগে 6 সন্তানকে হত্যা করার দায়ে মেগানকে গ্রেফতার করে দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক শহরের দক্ষিণাঞ্চলে 70 কিলোমিটার দূরে প্লিজেন্ট গ্রোভ এলাকায় মেগানের নিজ বাড়ির গ্যারেজে কার্ডবোর্ডের ভেতরে 6 শিশুর মৃতদেহ পাওয়া যায়। নিহত শিশুদের বয়স 8 থেকে 16 বছর। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 15 তালেবান জঙ্গি নিহত ও 10 জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সোমবার পাখতিয়া, নানগরহার, হেলমান্দ সহ মোট 13টি প্রদেশে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। রোববার রাত থেকে শুরু হওয়া সেনাবাহিনী পরিচালিত এই অভিযানে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া অভিযানে 22 তালেবান জঙ্গিকে আটক করা হয়েছে বলেও জানানো হয়। তবে অভিযানে হতাহতের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। সোমালিয়ার পুন্টল্যান্ড প্রদেশে জাতিসংঘের একটি গাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন সংস্থাটির 4 কর্মী সহ অন্তত 9 জন। নিহতদের মধ্যে কেনিয়া ও সোমালিয়া নাগরিক রয়েছেন বলে জানা গেছে। যদিও জাতিসংঘের দাবি, নিহতদের মধ্যে তাদের অন্যান্য দেশের কর্মীও রয়েছেন। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করা হলেও পুলিশ জানায়, বোমাটি আগে থেকে গাড়িতে পেতে রাখা হয়েছিল। আল কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিকোলাসকে। অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে $4,600 কোটি বাণিজ্য চুক্তি করেছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর 2 দিনের ইসলামাবাদ সফরের সময় দুদেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। মঙ্গলবার পাক পার্লামেন্টে দেয়া বক্তব্যে জিনপিং বলেন, বিশ্বমঞ্চে বেইজিং যখন নিঃসঙ্গ ছিল তখন তার পাশে দাঁড়িয়েছিল ইসলামাবাদ। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত 9 বছরের মধ্যে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম পাকিস্তান সফর। পার্লামেন্ট অধিবেশনে তিনি বলেন, প্রয়োজনের সময় চীন পাকিস্তান একে অন্যের পাশে দাঁড়িয়েছে। আমাদের বন্ধুত্ব চিরস্থায়ী। অতীতে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করেছি। জঙ্গি দমনে পাকিস্তান যে ভূমিকা পালন করছে সেজন্য তারা প্রশংসার দাবিদার। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে চীনের একাত্মতা প্রকাশ ইসলামাবাদকে শক্তি জুগিয়েছে। আমি বিশ্বাস করি, অর্থনৈতিক সহযোগিতা চুক্তি 2 দেশের বাণিজ্যিক উন্নয়নের ক্ষেত্রেই অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীনের সহায়তায় জঙ্গি বিরোধী অভিযানে আমরা সাফল্য দেখিয়েছি। ভবিষ্যতে এই তৎপরতা আরো বাড়াতে হবে। এর আগে পাকিস্তানের সঙ্গে $4,600 কোটি বাণিজ্য চুক্তিতে সই করেন চীনা রাষ্ট্রপ্রধান। 2 দেশের মধ্যে অর্থনৈতিক করিডোর সিপিইসি স্থাপন প্রকল্পের আওতায় থাকছে পাকিস্তানের সড়ক ও রেল যোগাযোগ এবং বিদ্যুৎ প্রকল্পে চীনা বিনিয়োগ। এছাড়া অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চীনের কাশগার শহর থেকে পাকিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত বাণিজ্য রুট স্থাপন এবং গ্যাস পাইপলাইন স্থাপন। এর মধ্যে শুধু সিপিইসি প্রকল্পের মাধ্যমে আগামী 15 বছরের মধ্যে 3000 কিলোমিটারের একটি বাণিজ্যিক রুট নির্মাণ করা হবে চীন থেকে পাকিস্তানে। এই বাণিজ্য রুট স্থাপনের কাজ সম্পূর্ণ হলে আরব সাগর দিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বেইজিং এর জন্য। এদিকে পাকিস্তানের সঙ্গে চীনের এত বিশাল আকারের বাণিজ্য চুক্তিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের কাছে $400 কোটি দামের 8টি চীনা সাবমেরিন বিক্রির যে কথাবার্তা চলছে তা বাস্তবায়ন হলে ভারতীয় নৌবাহিনীর সামর্থ্যের সমকক্ষতা অর্জন করবে পাকিস্তানি নৌবাহিনী। পাকিস্তান ইস্যুতে দায়িত্বরত পেন্টাগনের কর্মকর্তা ডেভিড এস সিডনি বলেন, 2009 থেকে 2012 সালের জন্য পাকিস্তানকে যুক্তরাষ্ট্র $750 কোটি যে অর্থ সহায়তার প্যাকেজ বরাদ্দ করেছিল, চীনের অর্থ সহায়তার তুলনায় সেটা খুবই নগণ্য। এই বিনিয়োগ দিয়ে পাকিস্তানের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় চীনের কাছে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন মার্কিন ওই কর্মকর্তা।
মমতাজ মোস্তফা, সময় সংবাদ। ইরানের আভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি বিষয়ে গোপনে তথ্য সংগ্রহের অভিযোগে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জেসন রেজাইয়ানের বিরুদ্ধে মামলা করেছে ইরান প্রশাসন। গেল বছর জুলাইয়ের দিকে তাকে আটক করে ইরান, আর ডিসেম্বরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তারা। তবে তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি তেহরান। সোমবার রেজাইয়ানের আইনজীবী গণমাধ্যমকে জানান, গোপনে ইরানের বিভিন্ন প্রশাসনিক খবর জোগাড় করে সহিংসতার উদ্দেশ্যে সেগুলো গোষ্ঠী ও ব্যক্তিবিশেষের কাছে প্রেরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মামলাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে বারবার পারচিন মিলিটারি ঘাঁটিতে ঢুকতে দেবে না বলে জানিয়েছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামালভান্দি গণমাধ্যমকে জানান, এর আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি তদন্ত করতে IAEA প্রধান ইউকিয়া আমানো পারচিনে প্রবেশ করতে চাইলে তাকে সেখানে যাওয়ার অনুমতি দেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে একটি স্বাধীন সার্বভৌম দেশের মিলিটারি বেস ক্যাম্পে বারবার ঢুকতে চাওয়া অন্যায় বলে উল্লেখ করেন কামালভান্দি। তার মতে IAEA এর পক্ষ থেকে দ্বিতীয়বার পারচিন প্রবেশের অনুমতি চেয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার একটি ষড়যন্ত্র করছে পশ্চিমা বিশ্ব। পারচিনকে ইস্যু বানিয়ে বারবার উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউকিয়া আমানো যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পক্ষ থেকে পারচিনে নমুনা সংগ্রহ করতে চেয়েছিলেন, তখন সাথে সাথেই এর অনুমোদন দেন ইরানের প্রেসিডেন্ট। তবে বারবার আমরা এটা করতে দেব তা ভাববার কোনো কারণ নেই। ইরান 5 বিশ্ব পরাশক্তি ও জার্মানির সাথে চূড়ান্ত পরমাণু চুক্তি সই করলে $5,000 কোটি ফিরে পাবে। হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। অর্থের উৎস সম্পর্কে প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশের বিভিন্ন ব্যাংকে জব্দ হওয়া অ্যাকাউন্টগুলো থেকে এই অর্থ ইরান ফিরে পাবে। এর আগে পত্রিকাটি আরও জানায়, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশের ব্যাংকগুলোতে ইরানের অন্তত $14,000 কোটি আটকে আছে। চূড়ান্ত চুক্তি সই হলে এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ইরানের এই অর্থ পাওয়ার কথা রয়েছে। আগামী 30 জুনের সময়সীমার মধ্যে পরমাণু ইস্যু নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে ইরান ও 5 বিশ্ব পরাশক্তি ও জার্মানি। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, জমকালো আয়োজনে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 89তম জন্মদিন উদযাপন, টেমস নদীতে নৌযান প্রদর্শনী। লেবার পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টির মধ্যে সমঝোতা নিয়ে ডেভিড ক্যামেরনের মন্তব্যের কড়া সমালোচনা করলেন এড মিলিব্যান্ড। তিনি বলেন, ক্যামেরনের এমন বক্তব্য ব্রিটেনের অখণ্ডতাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। সেই সঙ্গে স্কটিশদের সঙ্গে জোট গঠনের কথাও নাকচ করে দেন মিলিব্যান্ড। ক্যামেরন বলেন, SNPর সঙ্গে জোট গঠনের মাধ্যমে যাতে তাদের স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠার জাতীয়তাবোধকে উস্কে দেওয়া না হয়, লেবার পার্টির উচিত সেদিকে লক্ষ্য রাখা। এদিকে নির্বাচনী প্রচারণায় স্কটিশ ন্যাশনাল পার্টির নেতারা দাবি করেছেন, কেবল স্কটল্যান্ড নয়, সমগ্র ব্রিটেনের জন্য কাজ করতে চান তারা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঝড়ের কবলে পড়ে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সিডনিতে ঝোড়ো হাওয়ার কারণে 2 লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, নিউক্যাসলের ড্যাঙ্গগ এলাকায় প্রবল বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় ঘন্টায় 135 কিলোমিটার বেগে বাতাস বইছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে জানা গেছে, সাহায্যের জন্য 4,500 ফোন কল এসেছে, যার বেশিরভাগই এসেছে সিডনি, হান্টার, সেন্ট্রাল কোস্ট এবং ইলাওয়ারা থেকে। বৃষ্টিপাতে হান্টার অঞ্চলের প্যাটিরসন এবং উইলিয়ামস নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে থাকা পর্যটকরাও ভোগান্তিতে পড়েছেন। সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার 2015 ঘোষণা হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদন, আন্তর্জাতিক খবর প্রকাশ ও ফিচার ফটোগ্রাফি, এই 3 বিভাগে পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও বৈষম্যের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জন্য ওয়াল স্ট্রিট জার্নালকে পুরস্কৃত করা হয়। আর বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য প্রথমবারের মতো পুরস্কার জিতে নিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ব্লুমবার্গ নিউজ। সমালোচনা ও ফিচার বিভাগে পুরস্কার জিতেছে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস। For the Public Service Award, the Post and Courier won with a special report To Death Do Us Part, which খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন যাত্রা বিরতির পর সৌরশক্তি চালিত প্রথম বিমান সোলার ইম্পালস 2 চীনের চংগিং থেকে নানজিং প্রদেশের দিকে যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার স্থানীয় সময় ভোরে বিমানটি পূর্বাঞ্চলীয় নানজিং এর উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর আগে মিয়ানমার থেকে চীনের চংগিংয়ে পৌঁছে কয়েক ঘন্টা যাত্রাবিরতির কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় 3 সপ্তাহে সেখানে অবস্থান করে। বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে গত 9 মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করে সোলার ইম্পালস 2। আগামী 5 মাসে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে আবার আটলান্টিক হয়ে উত্তর আফ্রিকার পথ ধরে আবুধাবি অবতরণের কথা রয়েছে বিমানটির। প্রায় 12 বছর গবেষণার পর সুইস প্রতিষ্ঠান সোলার ইম্পালসের একদল গবেষক সৌরশক্তি চালিত পরিবেশ বান্ধব এই বিমানটি তৈরি করেন। গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে নিজের 89তম জন্মদিন পালন করলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এ উপলক্ষে সোমবার নিজের নাতি উইলিয়াম, ক্যামব্রিজের রাজপুত্র ও তার স্ত্রী ক্যাথরিনের সাথে দেখা করেন তিনি। তার সম্মানে হাইড পার্কে 41টি, উইন্ডসর পার্কে 21টি এবং লন্ডন টাওয়ারে 62টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে রানীর জন্মদিন পালন করা হয় জুন মাসে। রানীর জন্মদিন উপলক্ষে লন্ডনের টেমস নদীতে 1000 নৌযানের বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয়। 2012 সালে রানী হিসেবে তার হীরক জয়ন্তী পালিত হয়েছে। প্রযুক্তির কল্যাণে তৈরি রোবটরা এতদিন যুদ্ধক্ষেত্র, অফিস কিংবা গৃহস্থালির কাজে সাহায্য করলেও এবার তাদের দেখা যাবে শেফ হিসেবে। আর রোবটকে মানুষের রন্ধনশৈলীর এই গুণাগুণ দেওয়ার কাজটি করছে লন্ডন ভিত্তিক শ্যাডো রোবট কোম্পানি। আর এই উদ্যোগ সফল হলে নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যে রোবট আরও স্বস্তি এনে দেবে বলে প্রত্যাশা কোম্পানিটির। এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো, যেখানে আপনি সারাদিনের কাজ শেষ করে ঘরে ফিরেই দেখছেন একটা রোবট আপনার জন্য খাবার রান্না করে রেখেছে। অনেকের কাছে ব্যাপারটা স্বপ্নের মতো হলেও প্রযুক্তির কল্যাণে এখন সেটাও বাস্তবতার পথে। এমনই একটি রোবট নির্মাণ করছে ব্রিটেনের মোলে রোবোটিক কোম্পানি, যে রোবট শেফের হাতের গতিবিধি দেখেই নকল করে নিতে পারবে পুরো রান্নার প্রণালী। রেকর্ডের সুবিধার্থে শেফ এসব রোবটের গায়ে থাকছে 3D ক্যামেরার সংযোজন। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন একটা রোবটের রান্না করা খাবার খাবো আমি। রোবটের কার্যক্রমটা মেকি হলেও আমরা তাদের উপর নির্ভর করতে পছন্দ করি। আর বিশেষজ্ঞরাও বলে মানুষ খুব জলদি রোবটের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। গেল কয়েক দশক ধরেই রোবটের হাতকে নিখুঁতভাবে কাজে লাগানোর প্রচেষ্টায় ব্যস্ত এই কোম্পানি। রোবটিক হাত এখন কাজে লাগছে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে। এবার চলছে সেই রোবটকে গৃহস্থালী সব কাজ শেখানোর প্রচেষ্টা। একটা রোবট যদি কোনো শেফের হাত ধরে কার্যক্রম কিংবা রান্না নকল করতে পারে, তার মানে সেটি সবই পারবে। নির্মাতারা মনে করছেন রান্নাটা আয়ত্ত করতে পারলে রোবট শেফকে পিয়ানো বাজানো থেকে শুরু করে ছবি আঁকাও শেখানো যাবে। কেউ কেউ বলছেন এমনও দিন আসবে যেদিন আইটিউন থেকে গান ডাউনলোডের মতো রান্নাঘরে দাঁড়িয়ে রেসিপি ডাউনলোড করে রান্নার কাজ সারবে রোবট শেফরা। আমাদের আগামী টার্গেটই হলো রোবটকে এমনভাবে তৈরি করা যেন সেটি মানুষের সব কাজ করতে পারে, আর মানুষের কর্মক্ষমতার সব গুণাগুণই এটিতে স্থানান্তর সম্ভব। তবে প্রযুক্তির এই কল্যাণের কারণে মানুষ কি শেষ পর্যন্ত নিজেদের কর্মদক্ষতা কাজে না লাগিয়ে রোবটের উপর নির্ভরশীল হয়ে পড়বে কিনা, সেটাই এখন ভাবনার বিষয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের বিরুদ্ধে ইয়েমেনে যুদ্ধ জাহাজ পাঠানোর অভিযোগ এনে আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন। হাউথিদের অবস্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত 87। মার্কিন মদদে ইরাকে আইএসের সৃষ্টি, অভিযোগ আসাদের। সিরিয়ার ভূখণ্ডে ইরানি যোদ্ধা থাকার কথা অস্বীকার। ক্ষমতায় থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে মুরসিকে 20 বছরের কারাদণ্ড। পুলিশ স্টেশনে হামলার ঘটনায় মুসলিম ব্রাদারহুডের 22 জনের ফাঁসির আদেশ। এবং ভূমধ্য সাগরে 900 অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযানের নাবিক এবং ক্রু আটক। মানব পাচার ঠেকাতে 10 দফা পরিকল্পনার ঘোষণা ইইউ এর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।